চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন তাকে আমরা প্রতিনিয়ত টিভি স্ক্রিনে দেখে থাকি অভিনয় করতে। তিনি তার অভিনয় দিয়ে দর্শকদের মন প্রতিনিয়ত জয় করে এসেছেন। তিনি দেখতে যেমন স্মার্ট, সেই সাথে তার অভিনয়ও খুব সুন্দর। জি দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অভিনেতা তানভীর। শুভ সকাল, কেমন আছেন? থ্যাংক ইউ, আই এম গুড। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাই যে যেহেতু ঈদ চলে গেল, আবার কুরবানি ঈদ আসছে, তো সম্প্রতি কি কি কাজ করা হয়েছে? গেল ঈদে তো বরাবরের মতো ঈদের ফিকশনগুলো করা হয়েছে, কিন্তু এবার ঈদের ফিকশনের যে সময়টাতে আসলে শুটিং করার কথা ছিল ঈদের নাটকের, সেই সময় আমি বেশ কিছু ওটিটির কন্টেন্ট করেছি। চরকির একটা কন্টেন্ট নিয়ে বিজি ছিলাম শুটিংয়ে, দীপ্ত প্লের একটা কন্টেন্ট করছি, পাশাপাশি 8-10টা নাটক আমার ঈদের জন্য করা হয়েছে। তার মধ্যে ভেজা চোখের গল্প, বান্নার ডিরেকশন এবং তার স্ক্রিপ্টে এই কাজটা খুবই ভালো গেছে। এছাড়া শঙ্খ নামে একটা নাটক গেছে, সেটাও খুব ডিফারেন্ট একটা ক্যারেক্টার ছিল। এছাড়া রিটার্ন টিকেট, এই বেশ কয়েকটা কাজের মধ্যে এই কাজগুলো আসলে দর্শক খুব পছন্দ করেছে আর কি। আচ্ছা, আপনার মিডিয়াতে আসাটা কিভাবে, শুরুটা কি দিয়ে করেছিলেন? আই স্টার্টেড মাই ক্যারিয়ার অ্যাজ আ র্যাম মডেল, মডেলিং দিয়ে শুরু করেছিলাম 2005-06। দেন টেলিভিশনে বিজ্ঞাপন করি, এরপর থেকে আস্তে আস্তে আমার নাটকের সাথে জড়িত হওয়া হয়। এখনও নাটক করছি, অভিনয় করছি। এখন অনেকগুলো মাধ্যম চেঞ্জ হয়েছে, ওটিটি করছি, সিনেমাও করছি। আচ্ছা, প্রথম নাটকের অফার পেয়েছিলেন কিভাবে? সেই স্মৃতিটা যদি আমরা একটু শুনতে চাই, কিভাবে? ডেফিনেটলি, এটা আমার জন্য আসলে এখনও আমি রিকল করতে পারি খুব ভালোভাবে। আমার বাংলা লিংকের একটা বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনের মডেল হওয়ার পরে আমাকে সাপ্তাহিক 2000 থেকে সাংবাদিক আরিফ খান উনি ফোন দিয়েছিলেন। ইমন, আমি, নিশো, 3জন উঠতি মডেল তখনকার সময়, ওনাদের দৃষ্টিতে আমাদেরকে ডেকেছিলেন এবং আমাদের একসাথে একটা ইন্টারভিউ হয়। সো এরপরে আরিফ ভাই, উনি ডিরেক্টরও, সো উনি ওনার একটা কাজে আমাকে নিয়েছেন। নাটকটার নাম হচ্ছে দাদিমাও কিছু শালিক, চ্যানেল আইতে গেছে। সেখানে কেন আমি বলছি আমার এখনও রিকল করলে ভালো লাগে, ওখানে আমি প্রথম অভিনয় করেছি ফেরদৌসী মজুমদারের সাথে। আমার প্রথম কো আর্টিস্ট ছিলেন উনি, হুমায়ুন ফরিদির সাথে। সো এগুলো আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। তখন হয়তোবা তখন ওভাবে বুঝিনি, বাট এখন মনে হয় যে শুরুটা আসলে আমার অনেক ম্যাজিক্যাল ছিল। আপনি রঙ্গনা চলচ্চিত্রে অভিনয় করেছেন, সেখানে শাবনূর ম্যাম ছিলেন। যেহেতু উনি একজন সিনিয়র একজন আর্টিস্ট, তার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? ট্রিমেন্ডাস, মানে উনি তো স্বপ্নের নায়িকা এবং উনি দুর্দান্ত অভিনেত্রী, এবং উনি খুব সহজে আমাকে আসলে ইজ করে নিয়েছে। উনি বুঝতেই দেন না উনি একজন বড় সুপারস্টার, এবং ওনার সাথে আমার যে কেমিস্ট্রি অন স্ক্রিন, সেগুলো আমার মনে হয় দর্শকদের ভালো লাগবে। আমরা একটা ডিফারেন্ট স্টোরি নিয়ে কাজ করছি, যেহেতু এখন সময়টা হচ্ছে কন্টেন্টের, মানুষ আসলে ডিফারেন্ট টাইপের কন্টেন্ট দেখতে পছন্দ করে, দেখে আবার জাজ করে যে কোন কন্টেন্টটা কোনটাকে ছাপিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমি খুবই আশাবাদী যে আমাদের গল্পটা মানুষ পছন্দ করবে। এবং আমি যাদের সাথে আসলে কাজ করে বড় হয়েছি, ফজলুর রহমান বাবু ভাই, মুনিরা মিঠু, বর্দা মিঠু, এবং আরও অনেক টেলিভিশনের গুণী অভিনেতা অভিনেত্রীরাও আছেন। সো আই হোপ ফর দ্য বেস্ট আর কি, রঙ্গনা মানুষের মন জয় করবে। আচ্ছা, আপনি অনেকদিন ধরে মিডিয়ার সাথে যুক্ত আছেন, অনেকদিন ধরে কাজ করছেন, মডেলিং করছেন, অ্যাক্টিং করছেন, র্যাপ মডেল ছিলেন। তো এতদিনের দীর্ঘ জার্নি, আবার সেই সাথে ছোট পর্দায়ও কাজ করা হয়েছে, বড় পর্দায়ও কাজ করা হয়েছে, নিজের স্বপ্নটা বা ইচ্ছেটা কতটুকু পূরণ হয়েছে বলে আপনি মনে করেন? ভেরি গুড কোয়েশ্চেন। আমার কাছে মনে হয় যে আর্টিস্টদের ক্ষুধা কখনো মিটে না। আই বিলিভ আপনি রিলেট করতে পারবেন। আমার মনে হয় যে অনেক ক্যারেক্টার এখনও করা বাকি আছে, লং ওয়ে টু গো। মাত্র তো বড় পর্দায় পা দিলাম,
সো ছোট পর্দার যে অভিজ্ঞতা অর্জন করেছে সেগুলো হয়তো বা এখন বলে না যে বড় ম্যাচটা খেলতে নেমেছি, সো ওরকম একটা ব্যাপার আর কি। সো সবাই কমপ্লিমেন্ট করেছে, দেখি এখন দর্শক কি বলার আছে, সব কিছু দর্শকদের হাতে। তো এই যে দর্শকদের কাছে একটা হিরো বা হিরোইন কিন্তু একটা স্বপ্নের মতো, স্বপ্নের রাজকুমার বা স্বপ্নের নায়িকা বলা যেতে পারে, একটা স্বপ্নের পরীর মতো একটা জায়গা দখল করে রাখে দর্শকদের কাছে হিরো হিরোইনরা। সেখান থেকে যখন হিরো কিংবা হিরোইন বিয়ে করে ফেলছেন, দর্শকদের কাছে কি চাহিদাটা কমে যায় কিনা, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে ডিউ টু সোশ্যাল মিডিয়া ওই যে একটা এক্সট্রা একটা ফ্যাসিনেশন বা এক্সট্রা একটা ওই মানুষটার প্রতি যে একটা আগ্রহ সেটা কিন্তু কমেই যাচ্ছে। আমরা আমাদের ডে টু ডে কাজকর্ম, আমরা কি করছি না করছি, আমাদের বন্ধু বান্ধব কারা, আমরা কাদের সাথে মিশছি, সব কিছু কিন্তু জেনে যাচ্ছে। সো আমার কাছে এখন মনে হয় যে ডিউ টু সোশ্যাল মিডিয়া যে অ্যাট্রাকশনটার কথা আপনি বলছেন সেটা আমার মনে হয় না ওভাবে কাজ করে। আচ্ছা, অনেকে তো মিডিয়াতে আসার জন্য, নাটকে জয়েন করার জন্য বা অভিনয় করার জন্য শিখে আসেন মঞ্চ থেকে, থিয়েটার থেকে। সেখানে আপনার কি শেখা হয়েছে না বা না এখন না না শিখছেন? না না আমি আমার আসলে ব্যাড লাকই বলবো যে আমার থিয়েটার ব্যাকগ্রাউন্ড না, আমার করতে করতে শেখা। আমার ইনস্টিটিউশন, আমার শুটিং সেট, আমার টিচার হচ্ছে আমার যারা সিনিয়র আছেন তারা, আমার ডিরেক্টররা। আচ্ছা, প্রথম যখন কাজ করতে এসেছিলেন বা শুরু করেছিলেন, তখন থেকে তো এখন অনেক ডিফারেন্ট, 2024 সাল চলে এসেছে। নিজের কি কি পরিবর্তন দেখতে পেরেছেন অ্যাজ এ অ্যাক্টর হিসেবে? আমাদেরকে না প্রতিনিয়ত চেঞ্জ করতে হয়। ফর এক্সাম্পল, ডিরেকশনের প্যাটার্ন চেঞ্জ হয়, ক্যামেরা চেঞ্জ হয়, লেন্সের অনেক ব্যতিক্রম হয়। সো ফরম্যাটগুলো যখন চেঞ্জ হয়, অ্যাক্টিংয়ের প্যাটার্নেও কিন্তু চেঞ্জ আসে। সো এটা না খুব ন্যাচারালি অ্যাডপ্ট করতে হয় অ্যাক্টরদেরকে। হ্যাঁ, যেমন আমি আজকে থেকে শুরুর দিকে যেভাবে অ্যাক্টিং করতাম বা যেভাবে সবাই অ্যাক্টিং করতো, এখন কিন্তু সেভাবে অ্যাক্টিং করে না। সো এটা আসলে করতে করতেই হয়ে যায়, এবং প্রচুর বই দেখতে হয়, প্রচুর বই পড়তে হয়, প্রচুর আপডেটেড থাকতে হয় যে ওয়ার্ল্ড ওয়াইড কীরকম কাজ হচ্ছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কীরকম কাজ হচ্ছে। আমরা তো আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটাকেই মেনটেন করে কাজ করি। হ্যাঁ, সো ওই জায়গাটাতে আসলে আপডেট থাকতেই হয়। আচ্ছা, যেহেতু এখন একটা ট্রেন্ডি বিষয় চলে এসেছে, সবাই কিন্তু ভাইরাল হতে চায়, সবার মধ্যে একটা ভাইরাল ভূত ভর করেছে বলা, হ্যাঁ এটা এরকম। আপনার কাছে কি মনে হয় এই বিষয়টা পজিটিভ নাকি নেগেটিভ? যারা ভাইরাল হয়, ইটস লাইক আপনার যখন ভাইরাল ফিভার থাকে, এটা কিন্তু কিছু দিনের জন্য থাকে, তারপর কিন্তু নেমে যায়। অস্থায়ী ব্যাপারটাই অস্থায়ী। আজকে আপনি ভাইরাল, হয়তো বা কালকে আমি ভাইরাল, আবার হয়তো বা 2 বছর পর আমি আবার ভাইরাল, ব্যাপারটা এরকম। সো ওইটা নিয়ে আসলে ভাবি না। তো আমার কাছে মনে হয় যে ভাইরাল ব্যাপারটা এত সবার মধ্যে এত বেশি কাজ করছে, ভাইরাল হওয়া বা ভাইরাল কিছু নিয়ে কথা বলা। তো যে মানুষটা ভাইরাল না, তার পিছনে হয়তো বা সবাই ছুটবে কিছুদিন পরে যে কোন মানুষটা ভাইরাল না। আচ্ছা, আমরা তার ডিমান্ড হয়তো বেশি থাকে। আশা করছি আসলে এটা আদৌ সম্ভব কিনা আমরা কেউ জানি না, কারণ সবার কিন্তু একটা মোহ থাকে এন্টারটেইনমেন্টের উপরে। সবাই আসলে দিন শেষে এত ডিপ্রেশন কাজ করে, বাড়িতে ফিরে সবাই যখন ফোন কিংবা টিভি বা ইউটিউবে যখন তারা দেখেন কিছু, তখন কিন্তু এন্টারটেইনমেন্ট কিছু দেখতে পছন্দ করেন, এবং নেগেটিভ জায়গায় বা একটা কিছু রেডি করা হয় সেটাতে হয়তো বা এন্টারটেইনমেন্ট তারা বেশি পান। না, এন্টারটেইনমেন্টের বিপক্ষে তো না, আই ওয়ার্ক ইন এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি। বাট আমার কাছে মনে হয় যেটি ফানি জিনিসগুলো বেশি ভাইরাল হয় আর কি, এটা দর্শকদের রুচি। হ্যাঁ, আমার কাছে মনে হয় যদি আমি আমার সাথে কিছু দর্শককে যদি রুচির দিক দিয়ে যদি উপরে তুলতে পারি, সেখানে আমার সার্থকতা। না আমি দর্শকদের সাথে নিচে নামবো। সো ইট ডিপেন্ডস অন পার্সন টু পার্সন। বাট আমার কাছে মনে হয় যে যারা দেখছেন, যারা এনজয় করছেন, মোস্ট ওয়েলকাম। আর আমরা যা করছি, যেটা ভাইরাল হচ্ছে না, সেটা দেখেও তো এন্টারটেইনড হচ্ছে মানুষ। সো আমি আমার ফরম্যাটে কাজ করে যাব, অ্যান্ড আইল জাস্ট হোপ ফর দ্য বেস্ট। আচ্ছা, অনেক মাধ্যমে তো কাজ করেছেন, আপনার পার্সোনালি কোন মাধ্যমটা বেশি পছন্দের? আমি সব মাধ্যমে কমফোর্টেবল। যেমন আমি মনে হয় রিসেন্টলি 16 বছর পর র্যাম্পে হেঁটেছি। আচ্ছা, হ্যাঁ, মেহের ব্র্যান্ডের একটা শো,
এবং আমার কাছে খুবই ভালো লেগেছে বিং দ্য শো স্টপার। কি ড্রেস আপ ছিল সেখানে? পাঞ্জাবি পরেছিলাম। আচ্ছা। বাট আমার কাছে র্যাম্পে হাঁটা, মিউজিকে দর্শকদের সামনে লাইভ হাঁটছি, সো ওই ফিলিংসটা ডিফারেন্ট। এবং আমি প্রত্যেকটা মাধ্যমে কাজ করতে পছন্দ করি। হ্যাঁ, আর আমি যেহেতু অ্যাক্টিং করি, আমার কাছে অ্যাক্টিংটাই ম্যাটার করে। আপনি কোন কোন ক্যামেরাতে নিচ্ছেন, বা এটা বড় পর্দায় দেখানো হবে কিনা, ছোট পর্দায় দেখানো হবে কিনা, সেটা তো আসলে ডিফারেন্ট বিষয়। কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা মাধ্যমে হয়তো বা ইন্ডিভিজুয়াল প্যাটার্ন থাকে অ্যাক্টিংয়ের, সেটা ধরেই কাজ করি এবং আমি এনজয় করি অ্যাক্টিংটা। সো মাধ্যম যেটাই হোক, আচ্ছা, কাজটাকে এনজয় করাটা নিজেকে পারফেক্টলি মানিয়ে নেওয়া এবং সেই অনুযায়ী প্রত্যেকটা কাজই নিজের মতো করে করা, এটাই সবচেয়ে বড় বিষয় আসলে, অ্যাকর্ডিং টু দ্য স্ক্রিপ্ট এন্ড আমার ডিরেক্টর কি চাচ্ছে। এখন তো দর্শকদের টেস্টের অনেক পরিবর্তন হয়েছে, এন্টারটেইনমেন্টের কথাও বলছিলাম এবং ভাইরালের কথা বলছিলাম, সব মিলিয়ে তো সব ধরনের দর্শকই বিদ্যমান। দর্শক ছাড়া কিন্তু আমরা চলতে পারি না, দর্শকদের আমাদের লাগে ভালো মন্দ মিলিয়ে। সেই জায়গায় যেহেতু তাদের টেস্টের পরিবর্তন হয়েছে, একটা সময় থাকতো পরিবার নিয়ে সবাই একটা নাটক কিংবা মুভি দেখার জন্য বসে থাকতেন, এখন যেহেতু মাধ্যম বেশি, যে কেউ চাইলেই মোবাইল ফোনে কিংবা ইউটিউবে দেখে ফেলতে পারছেন। তো নির্মাতারা বা অভিনেতাদের কিন্তু একটা বড় দায়িত্ব, তাদের যে ইচ্ছেটা বা তারা যে ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন সেরকম কিছু উপস্থাপন করা দর্শকদের কাছে। আপনার কাছে কি মনে হয় যে নির্মাতারা বা অভিনেতারা সেই জায়গাটা পূরণ করতে পারছেন কিনা, বা সেই মোতাবেক কাজ করতে পারছেন কিনা, দর্শকদের চাহিদা তারা পূরণ করতে পারছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, পারছে। আমার কাছে অনেক ডিরেক্টর আছে, অনেক গল্পে কাজ হচ্ছে এবং সব রকমের দর্শকদের টেস্ট মাথায় রেখে কাজ করছি। যেমন আমি যে ভেজা চোখের গল্পের কথাটা বলেছি, এটা আমরা এই গল্পটাকে ডেডিকেট করেছি হচ্ছে বেলি রোডে যে ইনসিডেন্টটা হয়েছে তাদের জন্য। যখন আমরা এই কাজটা করছিলাম, আমরা 5টা কাপলকে বা 5টা গল্পকে একত্রিত করেছি এই নাটকে, এবং বান্না খুব খুব সুন্দরভাবে আসলে এই গল্পটা বলেছে, স্টোরি টেলিংটা দুর্দান্ত ছিল। সো আমরা চেষ্টা করেছি এমন একটা গল্প বলার যেটা আসলে 10 বছর পরও বলতে পারবো একটা কাজ করেছি, যে কাজটা আসলে বলার মতো। সো এরকম কাজও হয়, শুধু এটাও তো এন্টারটেইনমেন্ট পারপাসই সার্ভ করছে। সো আমার মনে হয় যে অনেক ডিরেক্টর আছে যারা স্কিলড, বিভিন্ন ধরেন কেউ রোম্যান্টিক গল্প বলতে পছন্দ করে, কেউ হয়তো বা কমেডি গল্প বলতে পছন্দ করে, কেউ হয়তো বা সিরিয়াস গল্প বলতে পছন্দ করে। সো ওরকমই অ্যাক্টরদের ক্ষেত্রে আমার মনে হয় যে কমেডিয়ানস আছে যারা কমেডি অ্যাক্টিং করতে পছন্দ করে, সিরিয়াস অ্যাক্টিং করতে পারে ভালো, এরকমও আছে। সো যে যার জায়গা থেকে আসলে সার্ভ করে যাচ্ছে। এবং আমরা সেটাও দেখতে পাচ্ছি যে এখন আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেক ভালো কাজ হচ্ছে। আমরা যদি সিনেমা হলের দিকে তাকাই, মুভি অনেক ভালো নির্মাণ হচ্ছে, এবং সেই সাথে নাটকের আমরা দেখেছি, টিআরপিও দেখেছি যে ইউটিউবে প্রচুর নাটক আপলোড হয়েছে এবং প্রচুর ভিউয়ার্স, এবং সেই সাথে ভালো কমেন্টই আসছে। সব মিলিয়ে আমরা আশা করছি যে আগামীতে আমরা আরও ভালো কাজ উপহার পাবো আপনাদের মতো অভিনেতাদের কাছ থেকে অবশ্যই। এবং সেই সাথে আপনার ছোটবেলাতে আমরা একটু ফেরত যেতে চাই। ছোটবেলা আপনার কিভাবে কেটেছে এবং ছোটবেলার কোন স্মৃতিগুলো এখন আপনাকে টানে? আমি তো বড় হয়েছি চিটংয়ে, সো আমি খুব ক্রিকেট প্রেমী ছিলাম, ক্রিকেট প্রেমী। সো আমি ক্রিকেট খেলতে মানে বাসা থেকে পালিয়ে ক্রিকেট খেলতে যেতাম। আচ্ছা। সো আমার বাসা থেকে খুবই বাধা ছিল। ছোটবেলায় এই টুকটাক তো কাহিনী অনেকেরই আছে। হ্যাঁ, সো আমার মনে হয় যদি আমি অ্যাক্টর না হতাম, আমি ক্রিকেটার হতাম। আমার হাইটটাও খুব ভালো ছিল, সো ওই জায়গা থেকে হয়তো ভালো বোলিং করতে পারতাম। বাট আনফর্চুনেটলি ও ফর্চুনেটলি ওটা হলো না, বিকজ তখন তো সাকিব আল হাসান বা এইসব যে নামগুলো আছে, সুপারস্টার, ইন্টারন্যাশনাল স্টার আমাদের, তারা তো ক্রিয়েট হয়নি। সো তখন প্যারেন্টসরা আসলে পড়ালেখায় মনোযোগ দিতে বলতো বেশি। তো এখন কি বলেন আঙ্কেল আন্টি, কি বলেন যে আমার ছেলে কি ক্রিকেটার হলে ভালো হতো, নাকি এখন অভিনেতা হিসেবে তারা পছন্দ করে? তারা খুব প্রাউড ফিল করে, আই বিলিভ তারা আসলে অনেক প্রাউড ফিল করে। এবং আমার জার্নিটা তো ধরেন, আমি তো বললাম আমি চিটংয়ের, সো 18টা বছর এখানে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এবং মানে অভিনয়ের কারণেই কিন্তু আমার ঢাকাতে আসা। আচ্ছা, শেষ একটি প্রশ্ন, যে আগামী 10 বা 15 বছর পর যদি বলি, নিজেকে এই যে অভিনেতা তানভীর নিজেকে কোথায় দেখতে চায়? সব আর্টিস্টই তো চাই যে সবচেয়ে বড় ব্র্যান্ডটা হতে, মেবি আমারও স্বপ্ন ওরকম।
মানে তানভীর নামে সবাই ব্র্যান্ড হিসেবে চিনবে। মেবি সেটাই। আচ্ছা। এবং আমার মনে হয় যে কাজের মাধ্যমে বেঁচে থাকতে চাই, সেটা অনেক ইম্পর্টেন্ট। যেহেতু আমি অভিনেতা হয়েছি এবং অভিনেতা হওয়া, আমাকে একজন বলেছিল যে একজন আর্টিস্ট হওয়া কিন্তু ইটস গড গিফটেড। হ্যাঁ, রাজ তিলক কপালে নিয়ে জন্ম নিতে হয়, এরকম কথাও শুনেছি। তো তখন বুঝতাম না, তখন ছোট ছিলাম। তা এখন রিলেট করতে পারি। হ্যাঁ, যে অনেক ধৈর্য, অনেক পরিশ্রম, অনেক মেধা, সব কিছুর কম্বিনেশনে আসলে একজন আর্টিস্ট হয়ে ওঠা হয় এবং অনেক সময়েরও ব্যাপার আছে। সো সব কিছু মিলে যেহেতু গড হ্যাজ বিন কাইন্ড টু মি, সো আমি চেষ্টা করে যাব যে এই সত্তা, আমার শিল্পী সত্তা যেটা আছে, সেটাকে যাতে আমি বাঁচিয়ে রাখতে পারি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর কিছু কথা শুনলাম আপনার কাছ থেকে, বেশ ভালো লেগেছে। ভালো থাকবেন সবসময়। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।